হ্যাঁ, এই যে এদিকে ক্লিপ আছে, ওই জায়গাতে আটকানো আর কি। কত নিছে ক্যামেরাটা ভাই? ক্যামেরা গোপ্রো এর যেরকম দাম আর কি ওরকম নিছে। ওয়াও, এ ছেলে দৌড়ে চলে আসছে। ক্যামেরা কত নিছে, ক্যামেরা কিভাবে লাগে সেগুলো দেখার জন্য আমি তো পুরাই ভয় পেয়ে গেছি। হোয়াটএভার, আপনারা ঈদে কে কোথায় কাটাইতেছেন জানাইতে পারেন। ওই দেখেন, সবসময় এই মোটরসাইকেলগুলো কেন 4B হইতে হবে ভাই? মোটরসাইকেলের সাথে মনে হয় যেন মশা মারার ওষুধ লাগাইছে। এই হোয়াট ইজ গোয়িং অন এভরিওয়ান, এখন আমি এসছি হচ্ছে হাতিরঝিলে, আর বাজে বিকাল অলমোস্ট 4টার মতো। আর ওই দেখেন ব্রিজের উপর একটা ছেলে দাঁড়া আছে, ওই যে দুইজন, তারা ঘুরি উড়াইতেছে। কি রিস্কি একটা জায়গাতে দাঁড়াইছে। হ্যাঁ, এই যে এদিকে ক্লিপ আছে, ওই জায়গাতে আটকানো আর কি। কত নিছে ক্যামেরাটা ভাই? ক্যামেরা গোপ্রো এর যেরকম দাম আর কি ওরকম নিছে। ওয়াও, এ ছেলে দৌড়ে চলে আসছে। ক্যামেরা কত নিছে, ক্যামেরা কিভাবে লাগে সেগুলো দেখার জন্য আমি তো পুরাই ভয় পেয়ে গেছি। তো দাম টাম বলার আমি কোনো প্রয়োজনই মনে করলাম না, আমি জাস্ট বলছি যে যত নেয়। রিস্কি, এদিকের পোলাপানের সাথে কথাবার্তা তো দূরের কথা, গ্রুপ দেখলেও আমি ওদের ধারে কাছে দাঁড়াই না। এদিকে একটা গ্রুপ ছিল বামের দিকে, আর ব্রিজের নিচে একটা ছিল। পরে যখন দেখছে আমি ফুটপাতে দাঁড়ায় আছি, ক্যামেরাটা সেট করতেছি, তখন থেকে খেয়াল করছে। যাক, বেশিক্ষণ দাঁড়াইলাম না, কারণ আমি একা দাঁড়ায় আছি তো কোনো কিছুর ঠিক ঠিকানা নেই। তবে আশা করি ওর ব্যাড কোনো ইন্টেনশন ছিল না, কারণ যেহেতু আমার রেকর্ড চলতেছে, যদি কোনো কিছু করতে নেয় আর যদি আমি টান দিয়ে চলে যাই, তাহলে ওদের চেহারাই আমার ক্যামেরাতে চলে আসবে। এজন্য নর্মালি যেটা দেখা যায়, ক্যামেরা দেখলে মানুষরা আরও একটু ভদ্র আচরণ করার ট্রাই করে। তারা চিন্তা করে যে কোনোভাবে যদি জিনিসটা রেকর্ড হয়ে যায় তাহলে তো সমস্যা। আবার বিআরটিএতে মাঝে মধ্যে ক্যামেরা নিয়ে গেলে, আন্দোলনের আগে প্রচুর তো দালাল টালাল বিভিন্ন কাহিনী ছিল, এখনও থাকতে পারে, এবং সবাই ওগুলোকে দরবেশ বলতো। সো দরবেশরা কি করতো, বিআরটিএ যখন খুলবে সকালবেলা, খোলার আগে একটা লাইন লাগে মোটরসাইকেলের, ওই লাইনের সামনে চলে আসতো, এসে বলতো যে লাইন খোলার সাথে সাথেই আপনার প্রসেসিং যা আছে এগুলো আমরা শুরু করাতে হেল্প করব, এই সেই বিভিন্ন জিনিস অফার করতো মানুষেরা রাস্তা থেকে এসে। কিন্তু ক্যামেরা লাগানো থাকলে দূরে দূরে থাকতো, তারা চিন্তা করতো যে চেহারাটা যদি রেকর্ড হয়ে যায় তাহলে তো সমস্যা। বাট আজকে ফার্স্ট টাইম দেখলাম একটা ছেলে এরকমভাবে দৌড়ায় চলে আসছে। আমি তো ভয় পেয়ে গেছি, এইভাবে দৌড়ায় আসছে, হাতে আবার কিছু আছে নাকি। পরে দেখে যে না, কিছু নাই, জাস্ট হয়তো এক্সাইটমেন্টের ঠেলায় দৌড়ায় চলে আসছে আর কি, এছাড়া আর কিছু না। কিন্তু আমার খুবই নার্ভাস লাগছে, যত তাড়াতাড়ি সম্ভব ওই জায়গা থেকে আমি পলায়ন করছি। হোয়াটএভার, আপনারা ঈদে কে কোথায় কাটাইতেছেন জানাইতে পারেন। ওই দেখেন, সবসময় এই মোটরসাইকেলগুলো কেন 4B হইতে হবে ভাই? তাও আবার একটা টিনেজ ছেলে, টিনেজ বয়সও হয়েছে নাকি কে জানে। লিটারালি একটা বাচ্চা ছেলে এইভাবে চালাইতেছে 4B নিয়ে। ওই যে কি যে লাগাইছে মোটরসাইকেলের সাথে, মনে হয় যেন মশা মারার ওষুধ লাগাইছে। ভঁ ভঁ করতেছে খালি। সবসময় কেন 4B হইতে হবে বুঝি না। লিটারালি মোটরসাইকেলটা এই জিনিসটা নিয়ে অনেক ফেমাস হয়ে গেছে বাংলাদেশে। যখন ইভ্যালি আসছিল তখন এই মোটরসাইকেলটা অফারে ছিল এবং অনেকে কম দামে কিনে ফেলতে পারতো আর কি। তখন অনেক আনকোয়ালিফাইড মানুষের হাতে এই মোটরসাইকেলটা চলে গেছিলো। মোটরসাইকেলটা অবশ্যই পাওয়ারফুল, নো ডাউট, এবং একটা ভালো কোয়ালিটির মোটরসাইকেল। যদিও আমার ফ্রেন্ডরা মাইলেজ নিয়ে অনেক ইস্যু পাইছে, তারপরও মোটরসাইকেলটার পাওয়ার খুবই ভালো। বাট এই পাওয়ারের অব্যবহার অথবা অসৎ ব্যবহার করতেছে অনেকেই, এবং স্টিল এগুলা চলতেছে। সিএনজির চাপ খেয়ে আমি শেষ। ও যাক, বের হয়েছি। আরে জোস ওয়েদারটা, তারপরে গাছের আলো ছায়া এগুলো অনেক জোস লাগে। এবং আই হোপ আমার GoPro 13-এও এগুলা অনেক সুন্দর আসতেছে। আমার এডিট করতে বসলে অনেক স্যাটিসফ্যাকশন লাগে GoPro 13-এর ক্লিপগুলো, স্পেশালি এরকম আলো ছায়ার জায়গাতে। কিন্তু রাতে অনেক অন্ধকার, অনেক পোস্ট প্রসেসিং করে আলোকিত করা লাগে ফুটেজগুলোকে। আমি যাব
জিগাতলার ওদিকে। তো ভাবতেছি কোন রাস্তা দিয়ে যাওয়া যায়। আচ্ছা, এদিক দিয়ে যাই, লেটস গো। খালি রাস্তা পেয়ে একটু টানাটানি হয়ে যেতেছে। টানাটানি বলতে 70-80 স্পিড এরকম না, টানাটানি বলতে আমি বোঝাইছি আরপিএম একটু বেশিতে রাইড করা হয়ে যেতেছে। নর্মালি আমি 3, 4, 5 হাজার এরকম আরপিএমে চালাই, কিন্তু খালি রাস্তা পাইলে মাঝে মধ্যে অ্যাক্সেলারেশন একটু তাড়াতাড়ি করি আর কি, তখন তেলটা একটু বেশি খাবে। বাট ট্রাস্টেড তেল এখন পর্যন্ত অনেক ভালো পারফর্ম করতেছে। এতদিন পরে মোটরসাইকেল চালু করলাম, এভরিথিং ইজ স্মুথ, কোনো সমস্যা নাই। আর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। যদিও আরও 400-500 কিলোমিটার চালাইলেও কোনো প্যারা নাই, চাইলে 3000ও চালানো যায়। তারপরও আমি যখনই দেখেছি ইঞ্জিন অয়েলের সাউন্ডটা হালকা ফ্যাকাশে হওয়া শুরু করছে, তখন এটা চেঞ্জ করে ফেলে ট্রাই করি। কি যে খালি রাস্তা, দোকানপাট সব বন্ধ। এরকম ঢাকা যদি মাঝে মধ্যে পাওয়া যায় তো ভালোই লাগতো, কিন্তু বছর জাস্ট 2 বার এরকম ঢাকা পাওয়া যায়। বাট যারা ঢাকায় রয়ে যায় অথবা ঈদের পরপরই চলে আসে আমার মতো, তাদের কাছে এই জিনিসটা অনেক স্যাটিসফাইং। তো এবার 32 নম্বরে ঢুকে এইখান দিয়ে দেখি রবীন্দ্র সরোবর ওদিক দিয়ে বের হবো, যেহেতু আমি জিগাতলায় যাব। ও 32 নম্বর ব্যারিকেড দিয়ে রাখছে, কি অবস্থা, বারবার এই রাস্তাটা ব্যারিকেড দেয় কেন বুঝি না। ওকে, ধানমন্ডি লেকের এদিকে ঢুকলাম। বিকালের রোদ তো, ভাবতেছি আমার পছন্দের ওই রাস্তাটা দিয়ে একটা টান দিব, যে রাস্তাটা একটু পাহাড়ি পাহাড়ি ফিল পাওয়া যায়, ওইটাতে ঢুকি আমার পছন্দের রাস্তায়। লেটস গো। জোস। এখানের গাছগুলো অনেক পুরানো, যে গাছগুলো হচ্ছে এরকম গোল গোল কভার দিয়ে রাখছে ইট দিয়ে, এগুলো ভালোই পুরানো হবে। এবং সাইজগুলো দেখছেন বিশাল, অনেক সুন্দর। এখানের বাতাসটা পুরাই ঠান্ডা লাগতেছে। এতক্ষণ হাতির ঝিলে অনেক গরম বাতাস ছিল, এখন মনে হইতেছে যেন পুরো শীত করতেছে এরকম। এই বড় গাছগুলোর কারণেই আসলে এখানের বাতাসগুলো এত ঠান্ডা। এই যে এই গাছটা দেখছেন, এটাও অনেক বড়। ফাঁকা ঢাকায় রাইডের স্যাটিসফ্যাকশন আর জাস্ট কয়েকদিন, তারপরে আবার সাফারিং শুরু। তবে এখন হচ্ছে চাকরিজীবীদের বন্ধ একটু বেশি দিছে, তো এজন্য আমরা কয়েকদিন একটু বেশি ফাঁকা ঢাকা পাইতেছি। এটা কিসের গাড়ি, এত ধোঁয়া কেন? গাড়িটার থেকে মনে হয় যেন কয়লার ধোঁয়া বেরোইতেছে। ওই দেখেন ময়লাওয়ালাদের গাড়ি, অবস্থা দেখছেন এটার, পুরাই মনে হয় যেন কয়লা দিয়ে যে ট্রেন চালায় না, ওই ট্রেনগুলোর ধোঁয়া বেরোতেছে মনে হইতেছে পুরা। আমি আরো ভাবছি আগুন টাগুন লাগছে, অথবা মানুষ মনে হয় রাস্তার সাইডে আগুন জ্বালাইছে, যেটা এই গরমকালে করার কোনো কথাই না। অবস্থাটা কি? যাই হোক, বামে টার্ন নিয়ে নিলাম, আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কয়েকটা রাস্তা দেখালাম ফাঁকা ঢাকাতে। আশা করি আপনাদের কাছে জিনিসটা ভালোই লাগছে। এখন একটু চিপা চাপা রাস্তায় ঢুকবো, ওটা হচ্ছে জিগাতলার। এই রাস্তাটাও সুন্দর। এখানে হচ্ছে একটা পুরানকালের ঈদগাহ আছে এবং রেগুলার নামাজও হয় আই গেস। এই রাস্তাটা অনেক সুন্দর। এই যে ওই জায়গাটা ঈদগাহ। মাঝে মধ্যে আর কি ঢাকা শহরও সুন্দর লাগে যখন রাস্তা পুরো খালি থাকে। আর কয়েকদিন পরে আবার অটো রিক্সা মিক্সা সব কিছুর ভিড়, প্রচুর মানুষ, তখন ঢাকা সুন্দর লাগবে না। আবার জেলাও সে কেউ আগের মতো অবস্থা হয়ে যাবে। 7 কিলোমিটারের উপরে রাইড করে ফেলছি। যখন স্টার্ট করছিলাম তখন 82 নাকি 83 যেন ছিল, এখন হচ্ছে 90.3 কিলোমিটার এবং এক দাগ তেল গেছে। 90 কিলোমিটার চলতেছে আর কি। আর টোটাল যখন 10,000 হবে তখন আরেকটা স্যাটিসফ্যাকশন আসবে, তখন আরেকটা রিভিউ ভিডিও আসবে। 10,000 কিলোমিটার এখন কত, 9,771, আর মাত্র 230 কিলোমিটার মতো আছে, তাহলেই 10,000 ডান। যদিও 2 বছরে 20,000-এর মতো হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার তো আসলে ঢাকার বাইরে যাওয়া হয় না, তাই অত কিলোমিটার যায় নাই। জিগাতলার কাঁচা বাজারের গলিতে চলে আসছে, এখান থেকে একদম স্ট্রেট গিয়ে হাজারীবাগে ঢুকবো। তো আপনাদেরকে এখন আর চিপা চাপা রাস্তাগুলো না দেখাই। একটা সুন্দর রাইড ছিল, হাতির ঝিল পার করে বসুন্ধরা দিয়ে, ধানমন্ডি লেক দিয়ে, ধানমন্ডি ঈদগাহের সামনে দিয়ে, বিউটিফুল। আর বিকালের রাইড তো অলওয়েজ সুন্দর। বিকালের ভিডিওগুলো দেখতে ভালো লাগে, বিকালে ছবি তুললেও ছবিগুলো সুন্দর আসে। এবং আমার যে ফ্রেন্ডরা ফটোগ্রাফি করে, অনেকে ওয়েডিং ফটোগ্রাফি করে, মডেলিং শ্যুট করে, তারা সবাই বলে যে বিকালের ওয়েদারে ছবি সবচেয়ে সুন্দর আসে। যাই হোক, এরকম সুন্দর বিকালে ফাঁকা ঢাকায় আজকের ভিডিও এখানেই শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ অন দ্য নেক্সট ওয়ান। সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day.
Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.